শত শত দালানে ভরা এই শহরে এমন কিছু দালান বা ভবন আছে যেখানে একটা বেলা কাটালেই টাইম ট্রাভেল করে চলে যাওয়া যায় শত বছরের পুরনো ইতিহাসে। চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই এমন একটি প্রাসাদ দেখাতে যেটি তৈরির পিছনে রয়েছে তীব্র অপমান এবং আত্মগ্লানির এক অন্যরকম ইতিহাস। নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত অনিন্দ সুন্দর এই ভবনটির নাম রোজ গার্ডেন, যেটি রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে অবস্থিত। ভারতীয় এবং ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে নির্মিত এই রাজকীয় প্রাসাদটি সংস্কারের পর অল্প কিছুদিন আগেই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং যার প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে 30 টাকা। শৈল্পিক কারুকার্য খচিত এই ভবনটির নির্মাতা হলেন ঋষিকেশ দাস। শুরুতেই বলেছিলাম ভবনটি নির্মাণের পেছনে রয়েছে অপমানের এক ইতিহাস। কথিত আছে তৎকালীন বাংলার নব্যধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস একবার বলদা গার্ডেনে আয়োজিত নরেন্দ্র নারায়ণ চৌধুরীর এক জলসায় তীব্র অপমানিত হয়ে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। ধনী ব্যবসায়ী হলেও তিনি ছিলেন সাধারণ পরিবারের নিম্নবর্ণের হিন্দু। তৎকালীন সমাজে বর্ণপ্রথার প্রচলন বেশি থাকায় তাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করা হয়েছিল। এই ঘটনার পরেই তার মধ্যে জেদ চাপে এমন একটি রাজকীয় প্রাসাদ নির্মাণ করা। 1930 সালে ঢাকার টিকাটুলির KM দাস লেনে 22 বিঘা জমির উপর তিনি নির্মাণ করেন এই প্রাসাদটি। যদিও এখন মূল প্রাসাদটি সহ চারপাশ মিলিয়ে মাত্র 7 বিঘা জমি অবশিষ্ট আছে। তিনি এতটাই রুচিশীল মানুষ ছিলেন যে এই বাড়ির চারপাশে একটি গোলাপ বাগান তৈরি করতে মাটি এবং গাছগুলো বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছিলেন। প্রচুর গোলাপ গাছ থাকায় এই বাড়ির নাম হয় রোজ গার্ডেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রাসাদটির সাজসজ্জা সম্পন্ন করার আগেই ঋষিকেশ দাস পুরোপুরি দেউলিয়া হয়ে যান এবং 1936 সালে এই বাড়িটি ওনার বন্ধু ব্যবসায়ী খান বাহাদুর কাজী আব্দুর রশিদের কাছে বিক্রি করে দেন। 1937 সাল থেকে খান বাহাদুর সাহেব এখানে পরিবারবর্গ নিয়ে বসবাস শুরু করেন এবং বাড়িটির নতুন নামকরণ করেন রশিদ মঞ্জুরি। 1944 সালে উনি মারা যাওয়ার পর ওনার বড় ছেলে হুমায়ুন বশির এই বাড়ির মালিকানা পান। এরপর থেকে এই বাড়িটি হুমায়ুন সাহেবের বাড়ি নামেই পরিচিতি লাভ করে। এমনকি এখানের স্থানীয় মানুষজনও বাড়িটিকে হুমায়ুন সাহেবের বাড়ি নামেই চিনে। তাই যারা এখানে আসতে চান তারা টিকাটুলির ইত্তেফাক মোড়ে এসে হুমায়ুন সাহেবের বাড়ি বলে 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারেন। প্রাসাদের নিচতলা একেবারেই বন্ধ ছিল। উপরের তলায় হল রুম সহ মোট 3টি রুমের দেখা পেলাম। আর এখানে রশিদ সাহেবের পরিবারে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেখতে পেলাম। যদিও আমাদের স্বভাবগত কারণে হাই সিকিউরিটি না থাকায় সব মূল্যবান জিনিসপত্র এখনও জনসম্মুখে রাখা হয়নি। আমি নিজেই দেখেছি বিছিয়ে রাখা চেয়ার টেবিল বা বিছানায় মানুষ হুটহাট বসে পড়ছে, পরে গার্ড এসে বারবার তাদের সতর্ক করছে। এই ব্যাপারটা বেদনাদায়ক, কারণ এই পুরনো সম্পদগুলো রক্ষার দায়িত্ব আমাদের সকলেরই নেওয়া উচিত। হুমায়ুন সাহেবের মৃত্যুর পর 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে, কিন্তু আদালতে মামলা করে 1993 সালে এই বাড়ির মালিকানা ফিরে পান কাজী আব্দুর রশিদের মেজো ছেলে কাজী আব্দুর রাকিব। 1995 সালে ওনার মৃত্যুর পর তার স্ত্রী লাইলা রাকিব এই বাড়িটির মালিকানা পান। এই বাড়িটির সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস জড়িয়ে আছে। 1947 সালে দেশভাগের পর এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের আসা যাওয়া ছিল। আর এই প্রাসাদেই 1949 সালের 23 জুন তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ তথা বর্তমান আওয়ামী লীগ দলটি প্রতিষ্ঠিত হয়। সেই প্রেক্ষিতেই 2018 সালে বাংলাদেশ সরকার এই ভবনটি ক্রয় করেন 331,70,02,900 টাকা মূল্যে। যাই হোক, বহু হাত বদলের পর অবশেষে রোজ গার্ডেন এখন বর্তমানে এই অবস্থায় আছে। ইমারতটির চারপাশে বেশ কয়েকটি মার্বেল পাথরের মূর্তি আছে যেগুলো অসম্ভব রকমের সুন্দর। সবুজ ঘাসে ঢাকা লনের ঠিক মাঝখানে আছে একটি ফোয়ারা। ভবনটির সম্মুখভাগে আছে আয়তাকার একটি পুকুর, যার দুই পাশে দুইটি শান বাঁধানো ঘাট আছে।
আর আমার কাছে মনে হয়েছে পুকুরের অপর প্রান্তের ঘাট থেকে এই প্রাসাদটিকে সবচেয়ে বেশি সুন্দর দেখায়। পানির উপরে প্রাসাদটির প্রতিবিম্ব অদ্ভুত এক সৌন্দর্য সৃষ্টি করে, যেটি দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে। রোজ গার্ডেনের পেছনের দিকে রয়েছে বেঙ্গল স্টুডিও, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 60-এর দশকে। এটি ছিল সেই সময়ের নামকরা একটি চলচ্চিত্র প্রোডাকশন হাউস। এখানেই বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হারানো দিন নির্মাণ করা হয়েছিল। যাই হোক, যারা আসবেন তাদের জন্য বলে রাখি, রবিবার এই প্রাসাদটি বন্ধ থাকে আর সোমবার দুপুর 2টা থেকে খোলা হয়। এছাড়া সপ্তাহের প্রতিদিনই সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। ঘুরে আসুন ইতিহাস সমৃদ্ধ অপরূপ সুন্দর এই প্রাসাদটি থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।